আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি খুবই ভালো আছো তোমরা। তো আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব একেবারে বেসিক থেকে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আয় ব্যয় বিবরণী নিয়ে, আর আজকের ক্লাসে আলোচনা করব প্রারম্ভিক মূলধন তহবিল নিয়ে। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো তোমরা একটু কষ্ট করে প্রথম পর্বটা দেখে নাও, তাহলে হয়তো অব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে পারবে, কারণ ওই ক্লাসে আমি এই টপিকটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। এ কারণেই তো এই অধ্যায়টা মূলত খুবই হচ্ছে মানে একতরফা দাখিলা পদ্ধতি, যেটা নবম দশম শ্রেণীতে করেছিলেন, সেটাই একটা বলা যায় তার কিছুটা মিল আছে এখানে। তো এই কারণে একটু সহজ লাগে মূলত। আর এখানে কিন্তু কোনো মুনাফা হচ্ছে ভোগী প্রতিষ্ঠান না। মুনাফাভোগী প্রতিষ্ঠান না হওয়ার কারণে আমাদেরকে হিসাবগুলো একটু সহজভাবেই করতে হয়। তো চলো আমরা সরাসরি একটা হচ্ছে অঙ্ক সমাধান করব। তার আগে মূলত প্রারম্ভিক মূলধন তহবিল আজকে নির্ণয় করব। তো প্রারম্ভিক মূলধন তহবিল জিনিসটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। বছরের প্রথমে যে সম্পদ এবং দায় থাকে একটা প্রতিষ্ঠানে, অর্থাৎ বছরের প্রথমে যে সম্পদ এবং দায় নিয়ে ব্যবসা শুরু করা হয়, ওই সম্পদগুলো থেকে দায়গুলো বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল। তো বছরের প্রথমে একজন মানুষ 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, 10 লক্ষ টাকার স্থায়ী সম্পদ নিয়ে শুরু করতে পারে। আবার পাশাপাশি কিন্তু তার কিছু ঋণের পরিমাণও থাকে, কিছু লোন থাকতে পারে, কিছু ব্যাংক ঋণ থাকতে পারে, কিংবা পাওনাদার থাকতে পারে, এমন হতে পারে। তো আবার এমন হতে পারে কিছু খরচ বকেয়া থাকতে পারে। কোনো খরচ বকেয়া থাকলে সেটাও তো একটা দায়। সোজা কথা, তুমি দায়গুলো যদি চিনতে পারো আর সম্পদগুলো যদি চিনতে পারো, দায়গুলো থেকে সম্পদগুলো বাদ দিলেই হবে। তো আমরা একটু এখানে খেয়াল করি, এখানে খেয়াল করলে অনেক কিছু বুঝতে পারবো। সো এখানে দেখো আমি কি বলেছি, মূলধন তহবিল সম্পর্কে আমরা আলোচনা করব। তো মূলধন তহবিল নির্ণয় করার জন্য আমাদের যে ছকটা আমরা ব্যবহার করব সেটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে এক পাশে সম্পদ আর এক পাশে দায় লিখে আমরা সম্পদ থেকে দায়টা বাদ দিতে পারি, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আমরা প্রথমে সম্পদগুলো লিখব, নিচে শুধু দায়গুলো লিখব, সম্পদ থেকে দায়গুলো বাদ দিব, মানে উপরে নিচে আমরা করতে পারি। আবার আড়াআড়িও আমরা সমাধান করতে পারি, দুই রকম ছক ব্যবহার করতে পারি। তো এখানে কিছু সংখ্যক ইনফরমেশন দেওয়া আছে, কিছু সংখ্যক সম্পদ দেওয়া আছে। এই সম্পদগুলো পড়লেও কিছুটা হয়তো উপকার হবে। তবে আমরা কিন্তু এখানে বোঝানোর জন্য একদম সহজ অঙ্কটা সমাধান করব। তার মানে এই না যে আমি খালি সহজ অঙ্ক সমাধান করছি, আমরা কঠিন অঙ্ক সমাধান করব কিছুদিন পরে। পূর্বের ক্লাসে একজন মেবি কমেন্ট করেছিল যে আপনি সহজ অঙ্ক কেন করালেন, একটা কঠিন অঙ্ক করান। তো আমরা সহজ অঙ্ক দিয়েই তো প্রাথমিক ধারণাটা নিব, তারপর আমরা আরও কঠিন পর্যায়ে যাব, ঠিক আছে? তো দেখো, নগদ তহবিল, আমরা বছরের প্রথমে কিন্তু নগদ তহবিল নিয়ে ব্যবসা শুরু করি। এটা যদিও ব্যবসা না, অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তো আমরা এই প্রতিষ্ঠান শুরু করব কিছু নগদ টাকা নিয়ে, সেটা একটা ক্লাব হতে পারে। তো একটা ক্লাব কি কিছু নগদ টাকা নিয়ে তারপর তো তার কার্যক্রম শুরু করে, তাই না? তারপর দেখো ব্যাংক জমা, ক্লাবের কাছে কিছু ব্যাংক জমা থাকতে পারে, যেটা পূর্বে ছিল, সেখান থেকে এবছর কিছু সংখ্যক আছে, এটা একটা সম্পদ। আসবাবপত্র থাকতে পারে, পুস্তক থাকতে পারে, তো পুস্তক একটা সম্পদ। তারপর বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করতে পারে, তো কিছু বিনিয়োগের পরিমাণ থাকতে পারে যে বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠানের কিছু অর্থ আছে যা বিভিন্ন ব্যাংকে পড়ে আছে, সেখান থেকে কিছু মুনাফা পাওয়া যায়, তো এটা হতে পারে। তারপর বিগত বছরের বকেয়া আয়, কি চিন্তা করো একবার, বিগত বছরের বকেয়া আয়। তো আমি মনে করো 2025 সালে অঙ্ক করছি, 2025 সালে এই অঙ্কটা করছি। তো 2024 সালে কিছু চাঁদা আমার বকেয়া ছিল, চাঁদা কিছু কি ছিল, বকেয়া ছিল। তো আমরা তো ক্লাবগুলোতে মূলত পরিচালনা করে থাকি, ক্লাবগুলো মানুষের চাঁদা নিয়ে, সদস্যদের চাঁদা নিয়ে। সব সদস্যরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেয়, সেটা দিয়ে আমরা কাজ করি। তো এটা হচ্ছে আমাদের একটা ইনকাম, অবশ্যই প্রতিষ্ঠানের একটা ইনকাম বলা যায়, হ্যাঁ, ইনকাম সোর্স এটা।
তো এই চাঁদা ইনকাম, এটা আয়। তো এই আয় যদি বকেয়া থাকে, যে কোনো আয় বকেয়া থাকলে সেটা একটা সম্পদ। 2024 সালে আমি কিছু সদস্যের কাছে টাকা পাইতাম, তো সেই টাকাটা আমি এখনও পাইনি তাদের কাছে। তো 2025 সালে এসে এইটাকে আমি নিয়ে তারপর 25 সালের কার্যক্রম পরিচালনা করব। তো এই যে বিগত বছরের চাঁদা, এই বছর এসে আমি দেখতে পাচ্ছি যে বিগত বছরে বকেয়া ছিল সেটা এখনও আছে। মানে ওনারা হয়তো বলছে যে ভাই আমরা 2024 সালে দিব না টাকাটা, আমরা দিব 2025 সালে। তাহলে যেটা থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, যে জিনিসটাই আমাদেরকে ভবিষ্যতে সুবিধা দিবে, সেটা হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। 2024 সালের একটা জিনিস যদি 25 সালে আমাদেরকে সুবিধা দেয়, তাহলে সেটা একটা সম্পদ। তারপর যেমন খাদ্য সামগ্রী ও পানীয় মজুদ, যদি বছরের শেষে কিছু সংখ্যক খাদ্য থাকে, কিছু মানে খাবার বা পানি মজুদ যদি থাকে, বা আরও অনেক কিছু থাকতে পারে, তো সেটা মজুদ থাকলে কিন্তু বছরের প্রথমে আমি সেটাকে সম্পদ হিসেবে নিয়েই কাজ শুরু করব, তাহলে সেটাকে একটা সম্পদ। তো অনেক সময় এটা হয় প্রাথমিক মজুদ পণ্য, এটা খরচ বলা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা 2025 সালের বছরের প্রথমে সম্পদ ধরলেও আসলে আমরা কিন্তু চিন্তা করতেছি 2024 সালের লাস্টের দিনের কথা, যে এইগুলো হচ্ছে 2024 সালের লাস্টের দিন, একদম ডিসেম্বরের 31 তারিখে। ডিসেম্বরের 31 তারিখে সম্পদ এবং দায় ছিল কি কি। যদি আমি 2025 সালের জানুয়ারিতে ওইগুলো নিয়েই ব্যবসা শুরু করি, জানুয়ারির 1 তারিখে যদি ওগুলো নিয়েই ব্যবসা শুরু করি, তাহলে ওই কথা চিন্তা করে আমরা এটাকে সম্পদ এবং দায় ধরছি। তা না হলে কিন্তু যেমন মজুদ পণ্য, এটা কিন্তু একটা খরচ। তবে আমি চিন্তা করছি আপাতত যে বছরের প্রথমে সম্পদ দায়, তবে এই বছরের সম্পদ দায় না, এটা হচ্ছে গত বছরের লাস্টের দিন, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে যা আমার কাছে সম্পদ দায় ছিল, পরের বছর যখন তা নিয়ে আমি আমার কাজ শুরু করছি, সেটাই আমার কাছে সম্পদ দায়। ঠিক আছে? তো বিগত বছরের অগ্রিম খরচ, পূর্বের বছরে আমি কিছু খরচ অগ্রিম প্রদান করেছিলাম, যার সুবিধা বা যার কাজ আমি পরের বছর পাবো। অর্থাৎ 24 সালে আমি টাকা দিছিলাম একটা কাজের জন্য, 25 সালে এসে সে আমাকে সেই কাজটা করে দিবে। তো 24 সালের লাস্টের দিন যখন আমি হিসাবটা করছি, ডিসেম্বরের 31 তারিখ, তখন কিন্তু আমি সেটা ধরে নিয়েছি সেটা আমার জন্য একটা কি, সেটা আমার জন্য একটা সম্পদ। যে কোনো খরচ বকেয়া, যে কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা সম্পদ, আবার যে কোনো খরচ যদি অগ্রিম থাকে তাহলে সেটা কি একটা সম্পদ। ঠিক আছে? এটা লিখে রাখতে পারো বইয়ের মধ্যে, যে খরচ যদি বকেয়া থাকে, খরচ অগ্রিম, খরচ যদি অগ্রিম হয় তাহলে সেটা একটা কি সম্পদ, সেটা একটা সম্পদ। আবার খরচ না, আয় যদি বকেয়া বলা যায় বা অনাদায়ী বলা যায়, সবচেয়ে ভালো হয় অনাদায়ী বললে। অনাদায়ী বা বকেয়া যাই বলো না কেন, এটাও কিন্তু একটা সম্পদ। এটা তুমি মনে রাখতে পারো, বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, খাতায় লিখে রাখতে পারো, নোট করে রাখতে পারো। এবার দেখো আমরা দায়ের পাশে যাই। এগুলো হচ্ছে আমাদের ওই বছরের সম্পদ, আমরা পরের বছর যখন করছি এরকম চিন্তা করেই কাজ করব। প্রারম্ভিক দায়, বছরের প্রথমে দায়, যেটা আমি ডিসেম্বরের 31-এর কথা বলবো। মানে আমি যদি 2015-25 সালের অঙ্ক করি, তাহলে 2024 সালের ডিসেম্বরের 31 তারিখে এগুলো আমার কাছে দায় হিসেবে ছিল। তো আমি যখন 2025 সালের জানুয়ারি 1 তারিখে যখন আমি কাজ শুরু করব, হ্যাঁ, প্রতিষ্ঠান পরিচালনা করব, তখন আমি এই বছরেরটাকেই চিন্তা করে তারপর কাজ করব, যে ওটাই আমার কাছে একটা দায়। তো দেখো, পাওনাদার একটা দায়, এটা সবাই জানো। বিগত বছরের খরচ বকেয়া ছিল, কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটা একটা দায়। তো 24 সালে কিন্তু এটা একটা দায় ছিল, ডিসেম্বরের 31-এ যখন আমি হিসাব করেছি একটা দায় ছিল। 25 সালে জানুয়ারিতে যখন আমি অঙ্ক করতে যাচ্ছি, তখন আমি পূর্বের বছরের তথ্যগুলো একটু দেখতে যেয়ে দেখলাম বিগত বছরের খরচ বকেয়া ছিল, তাহলে সেটাকে আমার জন্য কি একটা দায়। মাথায় রাখতে পারো এইভাবে। কোনো বিশেষ তহবিলে, মানে শুধুমাত্র নগদ তহবিল আর ব্যাংক তহবিল ছাড়া যে কোনো তহবিলই একটা দায়, মাথায় রাখবা। শুধুমাত্র নগদ তহবিল এবং ব্যাংক তহবিলকে সম্পদ বলা হয়, তাছাড়া বাকি সকল তহবিল এক একটা দায়। লিখে রাখো এটা।
কোনো বিশেষ তহবিল, তোমরা চাইলে এইগুলো প্র্যাকটিস করার জন্য কমেন্টে প্র্যাকটিস করতে পারো। কমেন্টে মানে এই কথাগুলো কমেন্টে লিখে রেখে যাও, তাহলে দেখবা কেউ না কেউ এসে লাইক দিবে। আবার ওই লাইক দেখে তুমি যখন ওই কমেন্ট দেখবে তখন হয়তো তোমার কাছে মনে হবে যে কিরে এটা আমি লিখেছিলাম, মানে রিভিশন হয়ে যাবে এই কথাটা। কোনো বিশেষ তহবিলে, যে কোনো তহবিল, সেটা যে কোনো তহবিলে দিলে সেটা একটা দায়। বিগত বছরের অগ্রিম চাঁদা, মানে গত বছরে তুমি কাজ না করে চাঁদা নিছিলা জনগণের থেকে, সদস্যদের থেকে। মনে করো 2024 সালেই তুমি বলেছিলে, মানে মানুষ তোমাকে চাঁদা দিয়েছিল, হ্যাঁ, তোমাকে চাঁদা হচ্ছে 500 টাকা, তুমি 600 টাকা করে নিছো, মানে 100 টাকা তুমি বেশি নিছো। তো 100 টাকা কিন্তু 2025 সালের টাকা, এটা 2025 সালের 100 টাকা। তো এই 2025 সালের 100 টাকা এটা হচ্ছে একটা কি দায়, 2025 সালের টুকুই দায়, 2024 সালেরটা কিন্তু দায় না। 2024 সালেরটা আয় আর 25 সালেরটা হচ্ছে দায়। মানে আমি যে বছরে নিচ্ছি শুধু ওই বছরের টুকুই আমার জন্য আয়, আর আমি অগ্রিম যেটা নিচ্ছি সেটা আমার জন্য একটা দায়। তো বিগত বছরের অগ্রিম চাঁদা এগুলো আর কি। তো এই সব সম্পদগুলো একসাথে যোগ করব, করে এখানে বসাবো, আর সব দায়গুলো একসাথে যোগ করে এখানে বসিয়ে দেন আমি একটা থেকে আরেকটা বাদ দিব। তো আমরা এখানে একটা অঙ্ক করব, একটা অঙ্ক করতে পারি। তো সবাইকে আমি ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি, কাইন্ডলি যদি কিছু মনে না করো। ইনফরমেশনটা হচ্ছে আমি বিগত বছরগুলোতেও পড়াচ্ছি, এখনও পড়াচ্ছি, হ্যাঁ পড়িয়েছিলাম বিগত বছরে, এখনও পড়াচ্ছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ পড়াবো। তো আমি মাত্র 499 টাকা নিয়ে থাকি, 499 টাকা নিয়ে থাকি হিসাব বিজ্ঞান পুরো বই কমপ্লিট করাই। আর এটা হচ্ছে একবারে তুমি এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা, এইচএসসি পরীক্ষা পর্যন্ত, একবারে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করবে। মাত্র 499 টাকা একবারই দিবা, দেওয়ার পরে তুমি ভর্তি হবা, হওয়ার পরে ক্লাস করবা। এখন হতে পারে তুমি প্রাইভেট পড়ো, আমি ধরে নিছি যে তুমি কারো না কারোর কাছে প্রাইভেট পড়ো, সমস্যা নেই, পড়তে থাকো। তুমি 499 টাকা দিয়ে ভর্তি হও, লেকচার শিটগুলো তুমি পেয়ে যাবা ফ্রিতে, প্রত্যেকটা চ্যাপ্টারের যে লেকচার শিট সেগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি ক্লাসটা এক্সট্রা পাচ্ছ, সপ্তাহে 3 দিন ক্লাস করতে পারবা। সো এইখানে তোমার অনেক কিছু শেখা হবে নতুন করে। আসলে মাত্র তোমাকে তো প্রতি মাসে দিতে হচ্ছে না, তুমি একবারই দিয়ে ভর্তি হবা, আর একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি যে কোনো সময় যে কোনো প্রবলেম আমার কাছ থেকে সলভ করে নিতে পারবা। মানে 24 আওয়ার্স আমরা কানেক্টেড থাকি যে কোনো স্টুডেন্টকে হেল্প করার জন্য। তো এই জন্য বলি, তুমি যদি পারো একটু কষ্ট করে হলেও, হয়তো 500 টাকা, তো 500 টাকা ব্যাপার না, একটু কষ্ট করে হলেও ভর্তি হতে পারো। এতে করে হয়তো তোমার হিসাব বিজ্ঞানে আরও উন্নতি হবে ইনশাল্লাহ। হিসাব বিজ্ঞান, ফিনান্স এগুলোও করাই, হ্যাঁ ফিনান্সও ভর্তি নিচ্ছি। তো আশা রাখি যত দ্রুত পারো ভর্তি হও, ক্লাস করে দেখো কেমন লাগে। জুম অ্যাপে ক্লাস হয়, হ্যাঁ জুম অ্যাপে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা, স্যার আমি এখানে বুঝতেছি না, স্যার ওইটা কেমন হলো। যারা আমার কাছে পড়ে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো, বা তুমি ভর্তি হতে পারো। আসলে তোমাকে যদি আমি ভালো পড়াইতে পারি, তোমার মাধ্যমে কিন্তু আরও 5 জনকে আমি ভর্তি নিতে পারবো। সো আমি তোমাকে সার্ভিসটা যেন দিতে পারি, এটা আমার সবচেয়ে বড় টেনশন থাকবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভর্তি হও, দেখা হবে ক্লাসরুমে। আর বিস্তারিত জানতে হলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারো সরাসরি, আমি নিজেই ফোনটা রিসিভ করবো ইনশাল্লাহ। তো ব্রাইট ক্লাবের দেখো এখানে একটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কটা সমাধান করব। বলতেছে ব্রাইট ক্লাবের প্রারম্ভিক মূলধন সংক্রান্ত তথ্যগুলি নিচে দেওয়া হলো। তো এখানে আছে দেখো, হাতে নগদ আছে 10,000 টাকা, ব্যাংক জমা আছে 20,000 টাকা, 10% বিনিয়োগ আছে, আসবাবপত্র 30,000 টাকা, বিগত বছরের বকেয়া চাঁদা 15,000 টাকা, বিগত বছরের বকেয়া ভাড়া 10,000 টাকা, ব্যাংক ঋণ হচ্ছে 20,000 টাকা। তো আমরা আগে একটা এটার ছক করে নিব। ছক না করলে কোনোভাবেই কাজ হবে না, ছকটা সবার আগে আমাদেরকে করে নিতে হবে। ওকে, তো ছকটা কেমন হয় সেটা এর আগে একবার বলেছিলাম, তারপরও আমি আবারও বলে দিব। আমরা ছকটা দুইভাবে করতে পারি, হ্যাঁ আমরা ছকটা দুইভাবে সমাধান করতে পারি, একটা হচ্ছে উপরে নিচে, একটা হচ্ছে পাশাপাশি আড়াআড়ি। তো উপরে নিচেটা সবচেয়ে বেশি ফেভারিট, কারণ এটা হচ্ছে আধুনিক। আর আড়াআড়ি যেটা, এটা একটু ফেভারিট না, কারণ এটা পুরাতন যুগের। হ্যাঁ, তো আমরা আড়াআড়িটাই করতে পারি চাইলে, হ্যাঁ তাতে করে আমাদের জন্য বুঝতে সুবিধা হতে পারে। সো দেখো, আড়াআড়িটাই দেখো আপাতত কিভাবে ছকটা করতে হয়। এই এক ছকের মধ্যে এক পাশে সম্পদ, এক পাশে দায় লিখব। এই যে
তো উপরে কিন্তু নাম লিখতে হয়, এটা হয়তো জানো, সবার উপরে প্রতিষ্ঠানের নামটা লিখতে হয়। তো আমরা এখানে বাম পাশে আমরা দায় লিখব, দায়সমূহ, আর ডান পাশে আমরা দায়সমূহ টাকা, আর এখানে লিখব সম্পদসমূহ, সম্পদসমূহ টাকা। আর সবার উপরে প্রতিষ্ঠানের নামটা লিখতে পারো। তার আগে আমরা কি নির্ণয় করতেছি সেটা লিখতে পারো। যেমন আমরা কি করতেছি, এটা আমরা এখানে করতেছি হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতেছি। তো আমরা এখানে লিখব প্রতিষ্ঠানের নামটা কি ছিল, নামটা ছিল হচ্ছে ব্রাইট ক্লাব। তো আমরা এখানে লিখব কি ব্রাইট ক্লাব। ব্রাইট ক্লাব এর প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন তহবিল। তো ব্রাইট ক্লাবের প্রারম্ভিক মূলধন তহবিল। বাম পাশে আমরা দায় লিখব এবং ডান পাশে সম্পদগুলো লিখব। তো এখান থেকে আমরা জাস্ট খুঁজে খুঁজে নিয়ে লিখে দিব। হাতে নগদ 10,000 টাকা। তো এটা সম্পদ, আমরা সম্পদ পাশে লিখব হাতে নগদ 10,000 টাকা লিখলাম। ব্যাংক জমা 20,000 টাকা, এটাও একটা সম্পদ, লিখব ব্যাংক জমা, ব্যাংক জমা 20,000 টাকা, এটাও কি একটা সম্পদ। 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা। 10% বিনিয়োগ, 10%টা হচ্ছে এই 1 লক্ষ টাকার উপরে 10% প্রতি মাসে তারা আমাকে সুদ দিবে। তো এটাকে বলা হয় 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা, এটা কি একটা সম্পদ। তাহলে লিখব 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা, বেশ 1 লক্ষ টাকা। তারপর আসবাবপত্র 30,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, এটা একটা সম্পদ। দেন আসবাবপত্র লেখার পরে 30,000 টাকা বিগত বছরের বকেয়া চাঁদা। চাঁদা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা আয়, আর সেটা আবার বকেয়া, তাহলে তো সম্পদ। আয় যদি বকেয়া থাকে তাহলে সম্পদ না, সেটা সম্পদ। তাহলে আমরা লিখব কি বিগত বছরের বকেয়া চাঁদা, বিগত বছরের বকেয়া চাঁদা, বিগত বছরের বকেয়া চাঁদা 15,000 টাকা, 15,000 টাকা। তারপর বিগত বছরের বকেয়া ভাড়া, ভাড়া কিন্তু একটা দায়। বিগত বছরের বকেয়া ভাড়া, ভাড়া কি একটা ব্যয়, আর সেই ব্যয়টা যখন বকেয়া থাকবে তখন কি সেটা দায়, তাই না? তো বিগত বছরের বকেয়া ভাড়া 10,000 টাকা একটা দায়, আমরা দায়ের পাশে লিখব বিগত বছরের বকেয়া ভাড়া, বিগত বছরের বকেয়া ভাড়া 10,000 টাকা, 10,000 টাকা। তারপর ব্যাংক ঋণ 20,000 টাকা, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কি একটা দায় না, ব্যাংক থেকে ঋণ নিচ্ছি। ব্যাংক ঋণ 20,000 টাকা, 20,000 টাকা। তো আমরা সবসময় দেখবো যে কোন পাশেটা সবচেয়ে বেশি, যে পাশেরটা বেশি সেই পাশেরটা আমরা আগে যোগ করব। তো ডান পাশেরটা অবশ্যই বেশি, কারণ এখানে তুমি খেয়াল করে দেখো 10,000, 20,000, 30,000, 1,30,000, 1,60,000, 1,75,000 টাকা, 1,75,000 টাকা। এটা ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও। ঠিক এইখানে একটা দাগ দাও, দিয়ে 1,75,000 টাকায় লিখো, 1,75,000 টাকা। কথা ক্লিয়ার? সবগুলো কি করছি? যোগ করছি। 10,000, 20,000, 30,000 আর 60,000, আর এখানে 1,00,000, 1,60,000 আর 15,000, 1,75,000 টাকা।
এই 1,75,000 থেকে এই 30,000 টাকা বাদ দিতে হবে। তাহলে 1 লক্ষ কি 45,000 টাকা। এটা হচ্ছে কি বলা হয়, প্রারম্ভিক তহবিল বলা হয়। প্রারম্ভিক মূলধন তহবিল। এই 1,75,000 থেকে এই 20,000 আর 10,000 30,000 টাকা বাদ দিব, তাহলে কত হয় 1,45,000 টাকা। সো 1,45,000 টাকা হচ্ছে এখানের উত্তর। খেয়াল করো, সম্পদ পাশে বেশি ছিল, সম্পদ পাশেটা যোগ করে এখানে নামালাম, সেটা আবার এই পাশে নিয়ে আসলাম। এই 1,75,000 টাকা থেকে এই 10,000 আর 20,000 30,000 টাকা আমরা বাদ দিব, দিলে কথা 1,45,000। এই 1,45,000 কি বলবো, প্রারম্ভিক মূলধন তহবিল। এখন কথা হচ্ছে এই অঙ্কটা থাকলে কোনো টেনশন করতে হবে না, কারণ এরকম সহজ অঙ্ক থাকলে সহজে অ্যান্সার করতে পারবা, কিন্তু যখন কঠিন থাকবে তখন কি হবে। আর এজন্য কঠিনগুলো থাকলে কিভাবে সমাধান করতে হয় এজন্য আমি পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও দিব। কমেন্টে লিখতে হবে যে তুমি এই ক্লাসগুলো আরও চাও কি না। এই ক্লাসগুলো যদি তুমি চাও তাহলে অবশ্যই আমি দিব। আর যদি তুমি কমেন্ট না করো তাহলে বুঝবো আমার ক্লাস ভালো না, কিংবা আমার ক্লাস তোমার কাছে ভালো লাগেনি, আমার আর উচিত হবে না ক্লাসগুলো রেকর্ড করা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।